আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্স 1 নিয়ে। চলেন তাহলে স্যার আমরা আলোচনা শুরু করি আজকের সমুদ্রের গভীরতা বের করা। চলেন স্যার এখন আমরা একটু এটা আলোচনা করি। প্রতিধ্বনির ব্যবহার। তো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সমুদ্র। আমরা এখানে একটা ছোটখাটো সমুদ্র অঙ্কন করে ফেলি। আমরা ছোটখাটো একটা সমুদ্র অঙ্কন করে ফেলি, হ্যাঁ? তো এটা হচ্ছে সমুদ্রের একদম উপরিতল, হ্যাঁ? এটা হচ্ছে একদম সমুদ্রের আমাদের কি বলেন তো উপরিতল। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম সমুদ্রের উপরিতল, হ্যাঁ? আচ্ছা, এটা একটা সমুদ্র অঙ্কন করলাম যেখানে অসংখ্য পানি আছে। ওকে, সো মনে করেন আমাদের উৎসটা আছে এই জায়গায়, হ্যাঁ? আমাদের উৎসটা কোন জায়গায় আছে? আমাদের উৎসটা আছে স্যার এই যে এই জায়গার মধ্যে। ধরেন উৎসটা আমাদের এইখানে আছে। ওষুধ আমি এখানে সেটআপ করছি। আর এখানে একটা হাইড্রোফোন বা গ্রাহক যন্ত্র সেটআপ করছি। দুইটা যন্ত্র লাগেই। অর্থাৎ আপনার যেখান থেকে শব্দ উৎপন্ন হবে সেটা এবং হাইড্রোফোন মানে গ্রাহক যন্ত্র যেটা আছে সেটা। সো আমি মনে করলাম যে এ বিন্দুতে আমাদের কি আছে উৎসটা আছে। মানে আমি এখান থেকে শব্দ উৎপন্ন করতেছি। আর এই বি বিন্দুটা হচ্ছে কি বলেন তো গ্রাহক যন্ত্র। এই যেখানে আমি গ্রাহক যন্ত্র সেটআপ করছি। তাহলে এখন আমি যদি স্যার এখান থেকে প্রতিধ্বনিটা শুনতে চাই তাহলে শব্দটা কি হবে? উৎপন্ন হবে। শব্দটা প্রথমত কি হবে স্যার একটু বলেন তো? উৎপন্ন হবে। তার মানে এখান থেকে উৎপন্ন হইলো। উৎপন্ন হয়ে আর যদি মনে করেন এখানে আমাদের কি থাকে সলিড পৃষ্ঠ থাকে, হ্যাঁ? ধরেন আমাদের এখানে কি আছে? সলিড পৃষ্ঠ আছে এই যে এই জায়গায়। ধরেন এই জায়গায় কি আছে স্যার? একটা সলিড পৃষ্ঠ আছে, হ্যাঁ? তো মনে করেন এই যে এখানে আমাদের সলিড পৃষ্ঠটা আছে। তাহলে কি হবে অবশ্যই একটু বলেন তো? শব্দটা এখান থেকে উৎপন্ন হয়ে এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। হবে না স্যার? শব্দটা প্রথমত কি হবে? এখান থেকে এখানে গেল, এই যে এখান থেকে এখানে গেল, ঠিক আছে? তাহলে শব্দটা কিন্তু কি হইলো? এখান থেকে উৎপন্ন হয়ে এখানে যাবে, তাই না? এই যে এখান থেকে উৎপন্ন হয়ে এখানে আসলো, আসছে তো নাকি? এখানে যাবে, যায়া পরে আবার পুনরায় এখানে ফেরত যাবে। এই যে বিষয়টা, একটু খেয়াল করেন এখন। তাহলে এখান থেকে শব্দটা উৎপন্ন হইলো, উৎপন্ন হওয়ার পরে শব্দটা কি হবে? এই যে এখানে গেল। এটা হচ্ছে মনে করেন আমাদের সমুদ্রের নিচের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা। তো এখানে যায় শব্দটা বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় কি হবে আবার রিপিট ব্যাক। তাহলে এই যে এখান থেকে আসলো এখানে গেল, তো এইটাই অ্যানালাইসিস করে উৎস মানে এই যে উৎসটা আছে এবং এখানে যে আমাদের গ্রাহক যন্ত্র আছে, তো এখানে যে হাইড্রোফোনের মাধ্যমে অ্যানালাইসিস করে মূলত এখান থেকে গভীরতাটা বের করা যায়, বাট সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেও কিন্তু এই গভীরতাটা বের করতে পারি, তাই না? আচ্ছা, সেখানে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে এখানে কিছু কথা আমি একটু বলে নেই। এই যে যে পানির উপরিতল আছে না, পানির উপরিতল থেকে পানির উপরিতল থেকে একদম আমাদের এই যে যে একদম সমুদ্র পৃষ্ঠটা আছে, অর্থাৎ একদম নিচের যে পৃষ্ঠটা আছে সেই পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল ইজ দ্বারা প্রকাশ করতেছি। আর এই যে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে স্মল ইজ। আপনি একটু প্রত্যেকটা টার্ম ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি ক্লিয়ার হবে। এবং আমরা সি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে স্যার? সি বিন্দু থেকে আমরা এবি রেখার উপর একটা লম্ব টানলাম। কি টানলাম স্যার? এবি রেখার উপর একটা লম্ব টানলাম, একটা লম্ব টানলাম, হ্যাঁ? তাহলে এটা মনে করি এন বিন্দুতে ছেদ করছে। আপনি এটা ভালো করে এখন মনোযোগ দেন, আশা করি এটা মানে এমন ভাবে বুঝবেন যাতে জীবনে ভোলা অসম্ভব না। আপনাকে যদি ফাঁসি দেওয়া হয় আপনি বিষয়টা বলবেন না, এমন ভাবে এটা আমরা ইনশাআল্লাহ বুঝাবো। ঠিক আছে? এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে এখানে আমি যদি হাইড্রোফোন সেটআপ করি, মানে একটা গ্রাহক যন্ত্র যদি আমাদের এই জায়গায় থাকে, বিভিন্নতে যদি একটা গ্রাহক যন্ত্র থাকে, মানে যেটা হচ্ছে সাউন্ড রিসিভার হিসেবে কাজ করবে, আর এটা হচ্ছে আমাদের উৎস বা সোর্স, ঠিক না? তার মানে এখানে যদি আপনি শব্দ উৎপন্ন করেন, সেই শব্দটা এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে ফিরে যাবে। হুম। আবার এখানে যখন শব্দ উৎপন্ন করতেছেন, এই উৎপন্ন শব্দটা এখান থেকে বিভিন্ন দিকে যাইতে পারে। মানে এখান থেকে এ থেকে বি তে যাইতে পারে, আবার একটা শব্দ এখান থেকে যায় সি তে যাবে, সি থেকে আরেকটা বি তে যাবে। তার মানে আমি এখানে দুইটা জিনিস চিন্তা করি, শব্দটা এত উৎপন্ন হয়ে সরাসরি বিতে যাইতে সময়, বিতে যাইতে সময়, এটা আমরা ধরলাম স্যার টি1। এবং আরেকটা শব্দ হচ্ছে এ থেকে গেল সি, সি থেকে গেল বি, এতে আপনার সময়টা ধরি আমি টি2। একটা গেছে সোজা পথে, সোজা পথে যাইতে সময় লাগছে আপনার টি1, আরেকটা এ থেকে সি তে গেছে, সি তে যায় বি তে গেছে, এতে সময় লাগছে কত? টি2। এই যেখানে টি1 এবং টি2 ছিল না,
এই দুটো আমি প্রথমত একটু আপনাদেরকে বুঝাই দিলাম। T1 মানে হচ্ছে সরাসরি এ থেকে বি তে গেল, আর হচ্ছে এ থেকে সি তে যাবে, সি থেকে আরটা কোথায় যাবে, বি তে যাবে। এই তো। এখন খেয়াল করেন, এখানে যদি শব্দের বেগটাকে আমরা বি চিন্তা করি, পানিতে শব্দের বেগটা যদি আমরা বি চিন্তা করি, তাহলে দেখেন, এবং আরেকটা বিষয় চিন্তা করি, এ থেকে বি তে, অর্থাৎ এ থেকে বি এইটুকুর ডিস্টেন্স আমরা ডি চিন্তা করলাম। ঠিক আছে, এ থেকে, অর্থাৎ এইভাবে লিখে দেন এ বি ইজ ইকুয়াল টু ডি। আমরা এ থেকে বি এর ডিসটেন্স কত চিন্তা করলাম স্যার, ডি চিন্তা করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ থেকে বি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময় t1 হলে আপনি এখানে একটা ইকুয়েশন লিখতে পারেন, যে আমরা কি জানি, s সমান সমান বিটি। s সমান সমান কি জানেন, বিটি। কারণ শব্দটা সমবেগে চলবে, সেটা বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে হোক, বা জলীয় মাধ্যমের ক্ষেত্রে হোক, বা কঠিন মাধ্যমের ক্ষেত্রে হোক, তার শব্দটা সমবেগে চলতেছে। তো সমবেগে আপনার এই এ থেকে বি তে প্রয়োজনীয় সময়টা যদি আমাদের টি1 হয়, সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে এখানে দেখেন, এস বলতে কি, কতটুকু দূরত্ব গেছে স্যার, ডি দূরত্ব গেছে, মানে এই যে এ থেকে কোন দূরে গেছে বলেন তো, এ থেকে কিন্তু বি তে গেছে। তাহলে এই কত দূরত্ব গ্রহণ করছে সে ডি, তার মানে এস এর ভ্যালুটা আমরা ডি বসাতে পারি। ব্যাকটা যেহেতু বি এবং সময় লাগছে কত স্যার, টি1, তার মানে ডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, বি টি1 লেখা যায়। তারপর এখানে দেখেন, আবার আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি1। আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন। এরপর একটা কাজ আছে, দেখেন একটা কাজ কি, একটা কাজ হচ্ছে স্যার, আবার কি করছে শব্দটা, এ থেকে সি তে গেছে, সি থেকে কোথায় গেছে, বি তে গেছে। তার মানে আমি এইভাবে বলতে পারি এ সি, দেখেন আবার যদি আমি একই সূত্র লিখি, এস ইজ ইকুয়াল টু ভিটি, আবার লিখলাম আর কি সমীকরণটা। এই ক্ষেত্রে পরে আমরা যদি এই যে এই পদটা চিন্তা করি, যে এ থেকে সি তে গেল, সি থেকে আবার বি তে গেল, এই পদের ক্ষেত্রে তার ডিসটেন্সটা কতটুকু হয়েছে বলেন তো স্যার। প্রথমত গেছে এ থেকে সি, তাহলে আমি লিখলাম এ থেকে সি। পরে আবার কত গেছে স্যার, এই যে সি থেকে বি পর্যন্ত গেছে, তাই না? তাহলে এই যে এখানে লিখলাম সিবি, এবং ব্যাক তো একই নাকি, একই ব্যাগই তো চলতেছে, তার মানে এখানে ব্যাকটা সেম, মানে বি লিখলাম। এরপরে সময় কত লাগছে স্যার, এখানে তো বলেই দিছি যে এ থেকে সি, সি থেকে বি তে যাইতে আপনার সময় লাগছে টি2, তাহলে এই যে সময় লিখলেন আপনি টি2। এরপরে খেয়াল করে দেখেন, এসি প্লাস সিবি সমান সমান, এই যে বি, বি এর কিন্তু একটা মান আপনি এখানে বের করছেন না, এই মানটা এখানে বসায় দেন, ডি ডিভাইডেড বাই টি1 ইনটু টি2। তাহলে কত হচ্ছে স্যার, দেখেন তো এটাকে কিভাবে লেখা যায়। এটাকে চাইলে আপনি একটু সাজায় যদি লিখেন আর কি, ডি টি2 ডিভাইডেড বাই টি1, তাহলে এটা কিন্তু আরেকটা সমীকরণ আপনি পেয়ে গেলেন, এসি প্লাস সিবি। এই যে এটার আপনি 1 নং সমীকরণ ধরতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স, সাউন্ড সোর্স, এটা হচ্ছে আমাদের গ্রাহক যন্ত্র। তার শব্দটা এখান থেকে উৎপন্ন হয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় এখানে ফিরে যাবে, ঠিক না? আচ্ছা, আবার এই সোর্স থেকে সরাসরি বি তে শব্দ যাইতে পারে। তাহলে এ থেকে বি তে সরাসরি যাওয়ার শব্দের সময় কতটুকু, টি1, এবং আরেকটা শব্দতে যাবে এ থেকে সি, সি থেকে বি তে যাওয়ার সময়টা লিখছি টি2। তাহলে শব্দটা কোন বেগে চলে, সমবেগের ক্ষেত্রে চলে। তাহলে সমবেগে চললে কি সূত্র লেখা যায়, s বিটি লেখা যায়। তাহলে s মানে প্রথম ক্ষেত্রে এ থেকে বি দূরত্ব যদি ডি হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে এই ইকুয়েশনটা পান। আবার আমরা ওই যে আরেকটা যে বক্রপথে গেছে, এ থেকে বি, বি থেকে সি, মানে এটাই তো প্রতিফলনের পথ। তাহলে এই পথের ক্ষেত্রে আপনি দেখেন এসি প্লাস সিবি সমান কি লেখা যায়, বি ইন্টু টি2, সময়টা যদি টি2 হয়ে থাকে, সেখান থেকে বির মানটা বসাই দিলে এরকম একটা সমীকরণ কিন্তু আপনি পাবেন, তাই না? এই পাশে লিখে, এখন আমি এই পাশে, হ্যাঁ এখন দেখেন স্যার, এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে একটু বিবেচনা করি। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না স্যার, বলেন তো। এই যে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, হয়েছে কিনা? কি কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে স্যার একটু বলেন তো। দুইটা ত্রিভুজ আমি এখানে লিখতেছি, কি কি ত্রিভুজ? একটা ত্রিভুজ হচ্ছে স্যার আমাদের এসিএন, আরেকটা ত্রিভুজ কি, যে এসিএন হচ্ছে একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে বিসিএন ত্রিভুজে, বিসিএন ত্রিভুজ এ। আচ্ছা, দুটো ত্রিভুজের মধ্যে একটু কম্পারিজন করি আমরা। কি কি কম্পারিজন করব? প্রথমত দেখেন, প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আমি যদি একটু ভালো করে বুঝাই, দেখেন প্রতিফলনের সূত্র আমরা পড়ছি না, যে আপতিত রশ্মি আর এই যে আমাদের প্রতিফলন হইল, আর এখানে যদি অবিলম্ব অঙ্কন করেন, তাহলে এটা হবে আপনার আপতন কোণ, এটা হবে কি স্যার বলেন তো, প্রতিফলন কোণ। তাহলে এটা হচ্ছে আপনার আপতন কোণ, যেটা আপনি আই দ্বারা প্রকাশ করেন, আর প্রতিফলন কোণকে আপনি কি দ্বারা প্রকাশ করেন, আর দ্বারা প্রকাশ করেন। আপনারা প্রতিফলনের সূত্র অনুযায়ী কি বলেন, আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর
সমান। তার মানে আপনি বলতে পারেন না যে এ সি এন কোণ সমান সমান বি সি এন কোণ, বলতে পারেন না? পারেন কিনা? তাহলে অবশ্যই বলতে পারি। তাহলে এই কথাটা আপনি এখানে বলেন যে এ সি এন ইজ ইকুয়াল টু বি সি এন। এখানে একটা সাইড নোট দিতে পারেন যে প্রতিফলনের সূত্র অনুযায়ী। আরেকটা দেখেন, এটা যেহেতু আমি এখানে লম্ব টানছি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, যে এ এন সি এটা হচ্ছে 90। আবার সেম ভাবে ভিএনসি এটাও কিন্তু 90 ডিগ্রি। যেহেতু আমরা কি অঙ্কন করছি স্যার বলেন তো? যেহেতু আমরা হচ্ছে এখানে লম্ব অঙ্কন করছি, তাহলে এই দুইটা কোণ যখন সমান হয়ে গেছে, আবার এই দুইটা কোণ সমান হয়েছে, আবার এই বাহুটা কি বলেন তো স্যার? সাধারণ বাহু না? সিএন ইজ ইকুয়াল টু সিএন, কি বলা যায় এটাকে? সাধারণ বাহু বলা যায়। তাহলে যখন দুইটা ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু সমান, অথবা দুইটা বাহু একটা কোণ সমান থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে কি বলি বলেন তো স্যার? সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে ত্রিভুজ দুইটা হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ স্যার? সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজ আপনি যখন বলবেন, তার মানে অবভিয়াসলি ওই দুইটা ত্রিভুজের বাকি বাহুগুলোও কি থাকবে স্যার? সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। তাহলে আমরা যদি সমান হয়, তাহলে এই যে দেখেন, এই ত্রিভুজের অত্রিভুজ হচ্ছে এসি, এই ত্রিভুজের অত্রিভুজটা কত স্যার? বিসি। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন এসি ইজ ইকুয়াল টু বিসি। এই কথা কি বলা যায়? আবার এটা বলতে পারেন এ এন সমান সমান বিএন, এটা বলা যায়। বলা যায় না? এই যে এন সমান, অর্থাৎ এন মানে কতটুকু স্যার দেখেন তো? এই যে এন মানে হচ্ছে আমাদের এইটুকু, এই যে এন মানে হচ্ছে আমাদের এইটুকু। তাহলে এইটুকু সমান সমান এই যে এইটুকু। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি এই যে এইটুক আর এইটুক কিন্তু পরস্পর সমান। হুম, এইটুক আর এইটুক পরস্পর সমান। যদি এইটুক আর এইটুক আমাদের পরস্পর সমান হয়ে থাকে, তাহলে দেখেন, তাহলে এখানে একটা কথা বলা যায়, এই এনটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। তাহলে আপনি এখান থেকে কিন্তু বলতে পারেন যে এন সমান হচ্ছে আমাদের, এন সমান হচ্ছে এ বি ডিভাইডেড বাই 2, মানে এ বির অর্ধেকটাই হচ্ছে আমাদের এই যে এন। এইটুক ক্লিয়ার কিনা বলেন? এইটুকু আমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে, পরবর্তীতে আমাদের একদম সহজ। একদম কি স্যার? সহজ, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, এখন আমরা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করতেছি যে এসিএন যে সমকোণী ত্রিভুজ না স্যার, এই যে এটা, এই সমকোণী ত্রিভুজটা আছে না আমাদের এসিএন, এই যে এসিএন, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করতে চাই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখেন। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, এখানে চাইলেও একটা কাজ করা যায়। যেমন আমরা এসির মানটা বের করতে চাই, দেখেন এসি, এসি আর বিসি কিন্তু কি স্যার সমান, মানে এসি আর সিবি দুইটাই কি সমান পাইছি না আমরা? তাহলে আমরা যদি এই সিবির মানটা এসি লিখে দেই, মানে এই যে সিবির মানটাও কি এসি, তাহলে এখানে দেখেন তো এরকম হয় না ডিটি টু বাই টি ওয়ান। তাহলে এখানে কয়টা এসি হচ্ছে স্যার আমাদের বলেন তো? কয়টা এসি হচ্ছে? দুইটা। তাহলে আমরা লিখতে পারি টু এসি ইজ ইকুয়াল টু ডিটি টু বাই টি ওয়ান। তাহলে এখান থেকে এসি সমান সমান লেখা যায় ডি টি টু ডিভাইডেড বাই টু টি ওয়ান। এই যে স্যার এসির মান পেয়ে গেছি। ওকে, এখন পরে আপনি এই পাশে আইসা প্রমাণটা করেন। হুম, একটা বর্ডার দিয়ে নেই, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান একটা বর্ডার লাগবে এই জায়গায়, ইন্ডিয়া পাকিস্তান একটা বর্ডার এখানে দিয়ে নেই। আচ্ছা, এখন খেয়াল করুন আমরা এই সমকোণী ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ সি এন এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী, কোন সূত্র স্যার? পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্রটা কি বলছে দেখেন তো? পিথাগোরাস সূত্র কি জানি আমরা বলেন তো স্যার? এ এন স্কয়ার প্লাস, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সি এন স্কয়ার সমান সমান এস স্কয়ার, এটা জানি না আমরা? পিথাগোরাস সূত্র কি বলছে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বটা হচ্ছে আমাদের কিন্তু এই যে সিএন, সিএনটা হচ্ছে লম্ব, এই যে এইটুকু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অত্রিভুজ স্কয়ার। এখন সবার মানই লিখেন, দেখেন আমি এখানে এন এর একটা মান লিখে রাখছি, তারপর হইছে যে এস এরও কিন্তু একটা মান লিখে রাখছি। এই দুইটা মান দয়া করে আপনি এখানে বসাই দেন। এন এর মানটা কত? এবি বাই 2।
আচ্ছা, এটাকে ওই পাশে নিয়ে নেন, তারপরে কাজকর্ম করেন। হ্যাঁ, তো cn স্কয়ার সমান সমান s স্কয়ার মাইনাস হচ্ছে an স্কয়ার। তাহলে এখানে s এর মানটা কত দেখেন তো? s এর মান হচ্ছে dt2 বাই dt2 ডিভাইডেড বাই 2t1 হোল স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে ab বাই 2, এই যে স্যার হোল স্কয়ার। আচ্ছা, তারপরে এখানে কি করা যায় দেখেন, স্কয়ারটা তো সবার উপরে আছে নাকি? স্কয়ার তো সবার উপরে আছে। এখানে একটা কাজ করেন, হ্যাঁ, একটু আলাদা করে একটু সাজাই গোছাই লিখি, যেহেতু আমাদের সূত্রের মতো করে প্রমাণটা করতে হবে, তাই না? তাহলে আমরা দেখেন ডির উপরে স্কয়ার, টি টুর উপরে স্কয়ার, টু এর উপরে স্কয়ার, টি ওয়ান এর উপরে স্কয়ার, যেহেতু সবার উপরে স্কয়ার আছে আমরা একটু এইভাবে লিখলাম। এই দেখেন একটু এইভাবে লিখি, কোনো সমস্যা আছে আমাদের? কোনো সমস্যা আছে নাকি আমার একটু বলেন তো? এই জায়গার মধ্যে কোনো সমস্যা আছে? থাকার কথা না কিন্তু, তাই না? এই জায়গার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। স্কয়ার ভেঙে দিতে পারেন, হ্যাঁ, স্কয়ারটা আমরা ভেঙে দিই, থাক, এত কিছু করার দরকার নাই। স্কয়ারটা আমরা ভেঙে দিই একবারে। ডি স্কয়ার t2 স্কয়ার 4 t1 স্কয়ার মাইনাস ab এর মান কত বলেন তো স্যার? d, তার মানে এখানে হবে d স্কয়ার বাই 2 স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হয় স্যার? 4 হয়। এখন এখান থেকে আপনি কমন নিতে পারেন, দেখেন d স্কয়ার বাই 4 দুই জায়গার মধ্যে আছে, তাহলে d স্কয়ার বাই 4 টা আপনি কমন নেন। কমন নিলে কি থাকবে? t2 স্কয়ার থাকবে বাই t1 স্কয়ার মাইনাস 1, এই যে। আর এই পাশে কি আছে আমাদের? cn আছে, হ্যাঁ, এই পাশে কি আছে? cn আছে। তাহলে এখন আপনি একটা কাজ করেন, এই জায়গায় কি কাজ করবেন? এই পাশের যে স্কয়ারটা আছে আমাদের, হ্যাঁ, এই পাশের যে স্কয়ারটা ছিল ওইটা ওই পাশে নিলে কি হবে বলেন তো স্যার? এই পাশের স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, এটা রুট ওভার হয়ে যাবে না? তাহলে এখানে হচ্ছে ডি স্কয়ার বাই 4 ইনটু টি2 স্কয়ার বাই টি1 স্কয়ার। আচ্ছা, এখানে লসাগু করে দিই, হ্যাঁ, তো লসাগু করে দিলে এখানে কি হচ্ছে আমাদের? টি1 স্কয়ারটা হচ্ছে লসাগু, আর এখানে থাকবে টি2 স্কয়ার মাইনাস টি1 স্কয়ার। এই তো। এখন দেখেন আমরা একটু রুট ফ্রি করতে পারি এই জায়গায়। যেমন এই যে ডি এর উপরে যে রুট ওভারটা আছে, আমরা যদি স্কয়ার আর রুট ওভার কেটে দিই তাহলে ডিটা কিন্তু রুট ফ্রি হয়ে যাবে। আবার 4 কে রুট ওভার করলে কত হবে স্যার? 2 হবে। তাহলে এখানে দেখেন, তারপরে রুট ওভারটা দেখেন, এখানে উপর সবার মানে এই রুট ওভার কি সবার উপরে আছে না? তাহলে আপনি চাইলে তো এইভাবে দিতে পারেন, রুট ওভার টি2 স্কয়ার মাইনাস টি1 স্কয়ার বাই টি1 স্কয়ার, এটার উপর একটা রুট ওভার আছে। তো এটার রুট ওভারটা ফ্রি করে দেন, তাহলে ডি বাই 2t1, কারণ এই স্কয়ার রুটে কাটা যাবে। তাহলে এখানে শুধু থাকবে আমাদের টি2 স্কয়ার মাইনাস টি1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের c1 এর ভ্যালু। দেখেন আমরা c1 এর ভ্যালু বের করার একটা সমীকরণ কিন্তু এই জায়গায় পেয়ে গেছি। এখন c1 কতটুকু এটা আমাকে একটু বলেন। c1 টা কতটুকু এটা আমাকে একটু বলেন স্যার। c1 টা কতটুকু? c1 টা কতটুকু সেটা আমাকে একটু বলেন স্যার এই জায়গায়। c1 টা হচ্ছে আমাদের c1 cn টা হচ্ছে স্যার এই যে এতটুকু, দেখেন cn টা হচ্ছে আমাদের এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে স্যার আমাদের cn, এই যে এইটুকু। তো আমি কি বলছি, একদম উপরিতল হতে, যে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে একদম উপরিতল থেকে, এই যে উপরিতল থেকে এই পর্যন্ত গভীরতা। তাহলে এইটুকু যদি এইচ হয়ে থাকে মানে যে এখান থেকে এই পর্যন্ত এইচ, আর সিএন বলতে কি যে এখান থেকে এই পর্যন্ত না, মানে যে এইটুকুকে আমরা কি সিএন বলতে পারি না? তাহলে এই যে দেখেন এইচ সমান সমান এইচ প্লাস সিএন, অর্থাৎ এই দুইটা যোগ করে দিলেই আমরা টোটাল গভীরতা পেয়ে যাই না স্যার? বলেন তো, এই দুইটা যোগ করে দিলেই কি আমরা টোটাল গভীরতা পেয়ে যাই না? তাহলে এই টোটাল গভীরতা আমরা বের করে ফেলি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলেন তো স্যার? আমরা এখানে লিখতে পারি এরকমভাবে, দেখেন যে টোটাল উচ্চতা বা সমুদ্রের গভীরতা, উপরিতল হতে সমুদ্রের গভীরতা ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু স্মল এইচ প্লাস সিএন। তাহলে দেখেন স্মল এইচ প্লাস সিএন বলতে কত এখানে বলেন তো? ওই যে সিএন বের করছি, দেখেন স্যার এই যে সিএন বের করছি আমরা। সিএন সমান কত? d divided by 2t1 into root over t2 square minus t1 square, এরকম না স্যার? এরকমই তো নাকি? আচ্ছা, এখানে একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? এই d এর মানটা বসায় দেওয়া যায়। দেখেন আমরা আগে কিন্তু d এর একটা মান বের করছিলাম, মনে আছে? d এর মান কত বসানো যায় ওই যে পড়ছিলাম, মনে আছে নাকি? দেখেন d সমান সমান কি পড়ছিলাম? vt1। তাহলে এই মানটা যদি এখানে বসায় দেন এই d জায়গায়, তাহলে কি হয়? h প্লাস vt1 divided by 2t1 root over t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। অর্থাৎ এই যে আমরা মান বসাই দিয়েছি, এই যেখানে d ছিল না স্যার, এই d এর মানটাই যেটা বসাইছি, bt1 এর মান এখানে বসাইলাম। সো h প্লাস, দেখেন এই এটা কাইটা দেওয়া যাবে, তাহলে v/2 root over t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। সো এই যে এই সমীকরণটাও কিন্তু পরীক্ষা আসে আমাদের।
তাহলে আপনার প্রমাণটা এইভাবে করে দিতে বলতে পারে, অথবা পরীক্ষার মধ্যে এই প্রমাণটাও করে দিতে বলতে পারে। যদি প্রমাণটা এই পর্যন্ত আসে, দ্যাটস এনাফ, এটা এখানে শেষ। আর যদি এটা বলে তাহলে এখান পর্যন্ত করে দিতে হবে আপনাকে। এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে টোটাল বিষয়টা। পারবেন না পারবেন না, যদি পারেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনার উপকারে আসবে। হ্যাঁ, এটা আপনার উপকারে আসবে। এই হচ্ছে বিষয়টা, সমুদ্রের গভীরতা নির্ণয় করার এই হচ্ছে আমাদের প্রমাণ।